আইএমএফ হচ্ছে আন্তর্জাতিক একটি সংস্থা, মানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলে। 191টা দেশ, সদস্য দেশ নিয়ে জাতিসংঘ থেকে অনুমোদিত একটি মুদ্রা তহবিল, যারা বিভিন্ন দেশের অর্থনৈতিক সমস্যা দেখা দিলে তারা ঋণ নিয়ে সহায়তা করে। আচ্ছা, আমি আপনাকে একটা সোজা কথায় বলি। মনে করুন আপনি বাংলাদেশ ব্যাংকে 5 লক্ষ টাকা লোনের জন্য আবেদন করলেন। সোনালী ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক আপনার তথ্য, আপনার আবেদন সবকিছু খতিয়ে দেখলো যে আপনি 15,000 টাকা মাসে বেতন পান, কিন্তু ওই 15,000 টাকায় আপনার 5 লক্ষ টাকা ঋণ কভার করে না। আপনি ওই 15,000 টাকা দিয়ে আবার বাসা ভাড়া দেন, ছেলে মেয়ের পড়াশোনার খরচ দেন, তাহলে তো আর আপনার এই টাকা দিয়ে আপনি কিস্তি শোধ করতে পারবেন না। সুতরাং বাংলাদেশ ব্যাংক আপনার লোন সাবমিট করবে না, এগ্রিমেন্ট করবে না। কিন্তু আপনি যদি বাংলাদেশ ব্যাংকে বোঝাতে সক্ষম হন যে না, আপনার এই 15,000 টাকার বাইরেও আপনার ইনকাম আছে যা দিয়ে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন, তখন বাংলাদেশ ব্যাংক চিন্তা করবে আপনাকে ঋণ দেওয়া যায় কিনা। আইএমএফ হচ্ছে এক্স্যাক্টলি তাই। 500 কোটি মার্কিন ডলার ঋণ দেবে বাংলাদেশকে। সেই ঋণটা কোন খাতে ব্যয় করবে সেটার এখতিয়ার শুধু বাংলাদেশ সরকারের। এখন আইএমএফ দেখবে যে বাংলাদেশ সরকারকে যে এই যে এত টাকা ঋণ দিবে, এই ঋণটা পরিশোধ করার ক্ষমতা বা সক্ষমতা বাংলাদেশ সরকারের আছে কিনা এটা দেখবে। আইএমএফ কখনো আপনাকে পে স্কেল দেওয়ার ব্যাপারে বাধাগ্রস্ত করবে না। আইএমএফ তো আপনাকে টাকা দিবে, আপনি সেই টাকা কোন খাতে ব্যয় করবেন সেটা বাংলাদেশ সরকারের এখতিয়ার। বাংলাদেশ সরকার সেই টাকা দিয়ে পে স্কেল দিবে, নাকি ব্রিজ করবে, নাকি উন্নয়নমূলক কাজ করবে, এটা সরকারের এখতিয়ার। সরকারের সাথে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করে তারপরে আইএমএফ সিদ্ধান্ত নেবে। এখন আপনারা সবাই ধরে নিয়েছেন যে আইএমএফ পে স্কেলের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনাদের ধারণা, এটা হচ্ছে আপনাদের ধারণা, আর তাই আপনারা আইএমএফ নিয়ে আপনারা পড়ে আছেন। আইএমএফ, তারপরে সরকার, এটা হলো আমরা হইলাম আদার ব্যাপারী। জাহাজের খবর নিয়ে আমাদের কোনো দরকার আছে বলেন? সরকার কার থেকে লোন নেবে, কার থেকে লোন দিবে, এগুলি কি আমাদের জানার দরকার আছে? আমাদের যে মূল কাজ সেটা হলো পে স্কেলের গেজেটের দাবি করা। আমরা দ্রুত পে স্কেলের গেজেট চাই, পারলে জুলাই মাসের মধ্যেই আপনি পে স্কেলের গেজেট দিন, এই দাবিটা করা। আমরা কি সেই দাবিটা কি করছি? কিন্তু আমরা আমাদের দাবিটা নিয়ে কেউ কথা বলি না। আফসোস লাগে যে আমরা আমাদের নিজের অরিজিনাল কথাটা আমরা প্রচার করি না। আবার আমাদের সমাজে একজন দায়ী আছে, উনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালামের বন্ধু। মনে করেন জিবরাইল আলাইহিস সালামের খুব ঘনিষ্ঠ বন্ধু, ওনার কাছে ওহী আসে সরাসরি, মন্ত্রিসভা থেকে ওনার কাছে ওহী আসে, তাই উনি সব খবর জেনে যায়। ওনার কিছু সামসা বাহিনী আছে, তারা তার পোস্টগুলোতে সরাসরি আমার নাম মেনশন করে গালি দেয়, আমাকে ছোট করে কথা বলে। তার কাছে নাকি মন্ত্রী পরিষদ থেকে সরাসরি ওহী আসে, আমাদের কাছে আসে না ভাই। আমরা এত ওইভাবে কথা বলতে পারি না। ওনার কাছে মন্ত্রিসভা থেকে চিঠিও আসে, সে কথা উনি কমেন্টে লিখে যে আমার কাছে মন্ত্রিসভা থেকে চিঠি আসছে, এরকম তথ্য দেয়। আশিকুর রহমান লিখেছেন, মালিক ভাই আপনার কাছে আরেকটা অনুরোধ, আপনার মাধ্যমে বলতে চাই আরেকটা দাবি, যারা রাজস্ব প্রকল্পের মধ্যে চাকরি করে তাদেরও 3টে টাইম স্কেলের আওতায় আনতে হবে। আচ্ছা, সাবিত হোসেন যার হাত সাবিত লেগেছেন, স্যার এমপিও শিক্ষক কর্মচারীরা কি পে স্কেল পাবে, দয়া করে বলবেন কি? এমপিও ভুক্ত শিক্ষকরা
পে স্কেল পাবেন না। বেতন পান কোথা থেকে আপনারা? আপনারা কি সরকারের থেকে কোনো বেতন পাচ্ছেন? বলেন আপনারা, সরকারের থেকে কি কোনো সুযোগ সুবিধা রাজস্ব খাত থেকে আপনারা পাচ্ছেন? যতটুকু পাচ্ছেন, যতটুকু হারে পাচ্ছেন, ঠিক ততটুকু হারেই আপনি পে স্কেলের সুবিধা পাবেন। আমরা পে স্কেল নিয়ে কথা না বললে, এই পর্যন্ত এই সরকার ক্ষমতায় আসার পর পে স্কেল নিয়ে কে কথা বলছে বলুন তো আপনারা? হ্যাঁ, তাহলে মালিক ভাই বলেন আজকের বিষয় কি? আজকের বিষয় হলো আইএমএফ, আর আজকের বিষয় হলো আমরা কেউ দাবি করছি না এইগুলি। আইএমএফ কি পে স্কেলের বাধা দিচ্ছে? আইএমএফ এর কাজ কি পে স্কেলের বাধা দেয়া? বলেন। সোহেল রানা লিখেছেন, ভাই আপনি খুব সুন্দর করে কথা বলেন, যোগ্য নেতা। আমরা দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন চাই, গেজেট চাই। যোগ্য নেতা কিনা জানি না, আমি আমার পে স্কেল প্রয়োজন, আমার পরিবারের জন্য আমার পে স্কেল প্রয়োজন। আপনার প্রয়োজন কিনা আমি জানি না, আমার প্রয়োজন, তাই আমি কথা বলি। এটা হলো সোজা সাপটা কথা, ঠিক আছে? আমাদের জন্য কোনো নেতা না কোনো মন্ত্রী না যে আমাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরবে, কিন্তু মালিক ভাই সবার পাশে দাঁড়িয়ে আছে। তাহমিনা তাশরফ লিখেছেন, অনেক ধন্যবাদ ভাই, আপনি দিনরাত অনেক পরিশ্রম করতেছেন পে স্কেলের জন্য, আল্লাহ কবুল করুক। মেহেদি স্বপ্ন লিখেছেন, দ্রুত গেজেট চাই আমরা, ধন্যবাদ। পারুল আক্তার লিখেছেন, আল্লাহ আপনাকে আরো ধৈর্য ধরার তৌফিক দিন, যেন যেভাবে আপনি আমাদের জন্য কাজ করেন তা কারো পক্ষে সম্ভব নয়। তারপরও মানুষ আমাদেরকে গালি দেয়, আমরা বলে কিছুই করি না, আমাদের কোনো যোগ্যতাই নাই, দরকার নাই, আমাদের যোগ্যতা দরকার নাই। আমরা একটা কথা বুঝি না, আমাদের যদি ভালো না লাগে, আমাদের কথা যদি ভুল থাকে, আমাদের কথা যদি কোনো গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে মানুষ আমাদের কথা এত দেখে কেন, এত সাপোর্ট করে কেন? আমি এইটার কোনো উৎস খুঁজে পাই না। বলেন আপনারা, আমরা এইটার কোনো উৎস খুঁজে পাই না। আমরা তাহলে অনেক আগে আমাদের দাবিটা বাস্তবায়ন হতো। আমরা অনেক সংগঠন আছে, তারা করে দালালি, তারা কর্মচারীদের সাথে প্রতারণা করে, ঠিক মতো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দেয় না, দিতে পারে না। আর এখন কোন সংগঠন কথা বলে না, যখন কথা বলার সময় দরকার তখন তারা চুপ থাকে। আরে ভাই, এই সরকার ক্ষমতা এসছে 12ই ফেব্রুয়ারির পরে। এই সরকার কি অন্য সরকারের আমলে কি হয়েছে না হয়েছে সেগুলি গুরুত্ব দিবে? বলে, এই সরকার গুরুত্ব দিবে এই সরকারের আমলে কি হয়েছে সেইটার গুরুত্ব দিবে, এই সরকারের আমলে কোনটা ঘটতেছে সেইটার গুরুত্ব দিবে, ঠিক আছে? অন্য আমলের জিনিস সরকার গুরুত্ব দিবে, ওইভাবে সে চিন্তা করে দেখবে না। তবে সেজন্য যে অতীতের সবকিছু বৃথা হয়ে যাবে বিষয়টা এমনও না, অতীতের সবকিছুরই গুরুত্ব আছে, কিন্তু কথায় আছে যে শেষ ভালোতা সব ভালোতা। আপনি শেষে এসে কি করছেন সেটার উপরে আপনার রেজাল্টটা ঠিক মতো হবে। আপনি মনে করেন 3টা পরীক্ষা আপনার স্কুলে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার। আপনি ফার্স্ট সেমিস্টারে ভালো করলেন, সেকেন্ড সেমিস্টারে মাঝামাঝি ভালো করলেন, আর থার্ড সেমিস্টারে এসে আপনি ডাব্বা মারলেন, তাহলে আপনার ওই প্রথম সেমিস্টার আর দ্বিতীয় সেমিস্টারের কোনো গুরুত্ব থার্ড সেমিস্টারে এসে দিবে? আপনি কি পরবর্তী ফাইনালে উত্তীর্ণ হবেন? হবেন না। এখন আপনি যদি বলেন আমি তো ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট হয়েছি, সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড হয়েছি, তাহলে থার্ড সেমিস্টারে এসে আমি কেন ফার্স্ট হইতে পারবো? আমারে কেন সেটার গুরুত্ব দেওয়া হবে না? এইটা যে বোঝে না সে হলো বোকা, তাকে বোঝানোর মতো ক্ষমতা কারণে। আমাদের লাইভে যুক্ত হয়েছে 3য় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির যুগ্ম সদস্য সচিব আমিনুল ইসলাম ভাই। উনি একজন দক্ষ সংগঠক। আমরা তার কাছ থেকে আসলে শুনবো আজকে, এই যে আমরা যে আইএমএফ নিয়ে এত কথা বলি, যে আইএমএফ এর কথা আমরা বলছি, যে আইএমএফ পে স্কেলে বাধা দিবে, সেইটা দিবে, আমরা আসলে জানতে চাইবো যে আইএমএফ এর আসলে কাজ, আর এই বিষয়টা নিয়ে আমাদের আসলে করণীয় কি। এখন গেজেট প্রকাশের জন্য আমাদের আরো কতটুকু সময় অপেক্ষা করা উচিত, এই বিষয়গুলি আমরা একটু আমিনুল ভাইয়ের কাছ থেকে শুনবো। ততক্ষণে আমি আমার মাথাটাকে একটু রেস্ট দিই।
জি, ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। মালিক ভাই, আপনি আমাকে সুযোগ দিচ্ছেন, সেজন্য বাংলাদেশের সকল কর্মচারী সহ প্রজাতন্ত্রের এবং আজকে যারা লাইভটির সাথে যুক্ত আছেন তাদের সবাইকে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি সবাইকে জানাই শুভ সন্ধ্যা এবং আসসালামু আলাইকুম। তো আসলে আমাদের নবম পে স্কেল এটা দীর্ঘদিন যাবৎ আমাদের সরকার অপেক্ষায় রেখেছেন, হয়তো ভালো কিছু দেওয়ার জন্য সরকার বারবার চেষ্টা করতেছেন। কেননা সরকার সরকার চাচ্ছে যে আমরা পিছিয়ে পড়া সরকারি চাকরিজীবীরা, হ্যাঁ, আমরা আমরা ভালো নেই। হ্যাঁ, আমরা পিছিয়ে পড়া সরকারি চাকরিজীবী এখন বর্তমানে। কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা বিশ্ব অর্থনীতির চাইতে করে অন্যান্য সরকারি চাকরিজীবীদের চেয়ে আমাদের অবস্থা অত্যন্ত নাজুক। তো আমি মনে করি যে IMF ওরা আসছে, ওরা সেটা ওনাদের জানা দরকার যে বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট এবং অন্যান্য বিষয়গুলা ওনারা ওনাদের আমলে নিয়ে পে স্কেল বাস্তবায়ন যেভাবে করলে সুবিধা হবে, হয়তোবা তারা সেভাবে একটা দিক নির্দেশনা প্রদান করে যাবেন। কেননা তারা জানেন যে সরকারি চাকরিজীবীরা খুবই কষ্টে আছে। ঠিক আছে, আর আমরা প্রজাতন্ত্রের সকল সকল কর্মচারীরা তারা কেউ ভালো নেই বর্তমানে। আমি আমি হয়তো IMF এর যে বিষয়গুলো এগুলো হয়তো অল্প কথার ভিতরে বুঝিয়ে দিতে পারছি, কারণ আমরা আমরা হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠী বর্তমানে। আমি আমি আপনাকে একটু অ্যাড করি, আমিনুল ভাই। হ্যাঁ আমি IMF হচ্ছে আন্তর্জাতিক একটা মুদ্রা তহবিল সংস্থা। ভাই, আমি সেটা জানি, আমি জানি ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড, তাদের আমি কাজই হচ্ছে জানি। তাদের কাজই হচ্ছে যে দেশগুলি আর্থিক সংকটে থাকে তাদেরকে ঋণ সহায়তা দেয়া। এখন তারা ভাই, ঋণ দেবে। আমি কিন্তু আপনাকে সেই হয়তোবা কথাটা একটু উচ্চ লেভেলের হয়ে গেছে। আমি কিন্তু বলেছি যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। ঠিক আছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আপনার সেটা বুঝতে হবে যে আমি কি বোঝাতে চাচ্ছি। ঠিক আছে, আইএমএফ সম্বন্ধে আমি টুকটাক জানি। ঠিক আছে, এখন IMF এর কাজই হলো যে সার্ভে করা, এ সম্বন্ধে জানা যে কি কি পরিস্থিতি ওই দেশের, ওদের চলতে কি পরিমাণ অর্থের যোগান লাগতে পারে বা লাগবে না। ঠিক আছে, এগুলার জন্য অন্যান্য যারা সংস্থা আছে তাদের সাথে ওদের কনসার্ন করে দেওয়া। ঠিক আছে, এটা হলো IMF এর মূলত সম্পর্ক প্রতিস্থাপনের জন্য ওদের প্রয়োজন হয়। ঠিক আছে, এবং আমরা সরকারি চাকরিজীবী সহ বাংলাদেশের কোনো লোকই ভালো নাই, তারা সেটা জানে। হ্যাঁ, সেজন্য তারা পুনরায় তারা হয়তোবা এসে সে বিষয়ে প্রপার ইনভেস্টিগেশন করবে ফাইনালি, যে এটা কিভাবে পে স্কেলটা বাস্তবায়ন করলে আমাদের আমাদের বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে, হ্যাঁ, আমি বলছি না যে বাংলাদেশ খারাপ অবস্থায় আছে। ঠিক আছে, আমরা খেয়ে পরে মোটামুটি আছি, খুব একটা ভালো নেই। ঠিক আছে, আমরা সরকারি চাকরিজীবীরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী এখন বর্তমানে। হ্যাঁ, এবং আমরা নিম্ন মধ্যম আয়েও না, আমরা একেবারে উন্নয়নশীল চরম শিখরে অবস্থান করতেছি। সেক্ষেত্রে আমি মনে করি যে IMF যে যে কাজটি করলে দেশের অর্থনৈতিক চাকা সচল হবে দ্রুত, যদি অর্থনৈতিক কোনো সমস্যা থেকে থাকে, সেটা IMF উদ্যোগ গ্রহণ করবে। আশা করি আমি আমি বুঝাইতে পারছি আপনাদের। হ্যাঁ, তো আর আরেকটা বিষয় হলো পে স্কেল দিলে কাদের কি কি সুবিধা হবে। হ্যাঁ, এটা আমরা আসলে অনেকেই তো আসলে অনেক সংগঠনের সাথে আমরা জড়িত, আমরা অনেক কিছু এটা বুঝতে চাই না। হ্যাঁ, এখন আমি একজন ভদ্রলোক যে আপনি বলছেন যে উনি জানতে চাচ্ছে যে MPO-ভুক্ত স্কুল কলেজের শিক্ষকগণ, হ্যাঁ, তারা সে ফ্যাসিলিটির আওতায় হবে কিনা। ঠিক আছে, পে স্কেলটা মূলত আমি মনে করি যে বাংলাদেশের একটি গ্রাম পর্যায়ের যে গ্রাম পুলিশ থাকে ইউনিয়ন পর্যায়ে, ঠিক আছে, এটা তাই সেও এটার ফ্যাসিলিটেড হবে। ঠিক আছে, সুতরাং এই এই অধিকারটা সবার। হ্যাঁ, সুতরাং একটা কর্মসূচি দিলে আমি বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী একটি সুশৃঙ্খল অরাজনৈতিক শ্রেণীভিত্তিক পেশাজীবী সংগঠন। আমরা তৃতীয় শ্রেণী নিয়ে মূলত কাজ করি, যারা ওদের মূল পদ তৃতীয় শ্রেণী তাদের নিয়ে কাজ করি। ঠিক আছে, হ্যাঁ, যারা যে পদে জয়েন করছে তৃতীয় শ্রেণী নিয়ে। তো আমরা মনে করি যে আমরা আমার নেতৃত্বের হলো যে আমরা আমাদের নেতাকে সহযোগিতা করি, সামনে আমাদের কাউন্সিল আছে, আমরা চেষ্টা করতেছি একটি সম্মানী জায়গায় আমরা একটি কাউন্সিল দেওয়ার জন্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে যে যেই সংগঠন করুক না কেন, আমি আমার পক্ষ থেকে আপনি জানেন যে ঢাকা মহানগরের একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে, সেই আহ্বায়ক কমিটির আমি ঢাকা মহানগরের যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতেছি। এবং আমি মনে করি মালিক ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমরা তো সবাই তো আসলে আপনার প্রচারণায় খুব একটা না, হ্যাঁ, কেননা আপনি টুকটাক প্রচারণায়